ভারতের দ্বিতীয় রাজ্য হিসাবে ইউনিফাইড সিভিল ল অর্থাৎ মুসলিম এবং হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়কে একই আইনে চলার জন্য একটা আইন পাশ হলো। এখন থেকে ব্যক্তিগত যে হিন্দু আইন এবং মুসলিম আইন এটি আর থাকলো না। বিবাহ সংক্রান্ত, উত্তরাধিকার সংক্রান্ত ব্রিটিশ আমল থেকেই এই যে পার্সোনাল ল, হিন্দু মুসলিম উপজাতি তাদের জন্য কিন্তু আলাদা আলাদা তাদের ধর্মীয় অনুভূতি, তাদের নিয়ম, তাদের কালচার অনুযায়ী কিন্তু ব্যক্তিগত আইনগুলো পরিচালিত হতো, বিশেষ করে বিবাহ এবং উত্তরাধিকারের ক্ষেত্রগুলো। ব্রিটিশরা কিন্তু এই যে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর যে নিজস্ব কালচার সংস্কৃতি এগুলোকে গুরুত্ব দিয়ে আইনগুলো তৈরি করেছিলেন বা আপডেট করেছিলেন। ওই সময়ে ধর্মীয় গোষ্ঠীদের সাথে আলাপ আলোচনা করেছিলেন এবং সেটি কি বলবো প্রায় 70-80 বছর চলছে। ভারতে বিজেপি সরকার আসার পরে তারা মনে করেন যে মুসলিমদের যে ব্যক্তিগত আইন এটি এবং হিন্দুদের যে ব্যক্তিগত আইন এ দুটিকে এক করে, অর্থাৎ এই ধরনের একটা মানসিকতা তাদের মধ্যে রয়েছে এবং তারা বিভিন্ন সময় বলেন, কিন্তু বাস্তবায়ন করলেন উত্তরাখণ্ডে 2025 সালে এবং এবার এসে আসামে সেটি হলো। আসামে কিন্তু মুসলিম জনসংখ্যা প্রচুর, প্রায় 40% মুসলিম জনসংখ্যা সেখানে, এবং তাদের যে উত্তরাধিকার আইন হিন্দু উত্তরাধিকার এক নয়, অনেক পার্থক্য রয়েছে। বিবাহের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। মুসলিমদের অনুমতি রয়েছে 4টি বিয়ে করার, কিন্তু সেটা যদিও এই মুহূর্তে করেন না অনেকেই, 2-1 গ্রামের মানুষ করেন। কিন্তু এই যে এটা করার পিছনে উদ্দেশ্য হলো যে মুসলিম জনসংখ্যা যাতে না বাড়ে, এটা একটা কারণ। অনেকের ধারণা যে মুসলিমরা যেহেতু বহু বিবাহ করতে পারেন তাদের সন্তান বেশি হতে পারে, এই ধরনের একটা যুক্তি কিন্তু অনেকেই বলেন, ওরা বলেন, বিশেষ করে যারা বিজেপি করেন তারা মনে করেন যে জনসংখ্যা যদি মুসলিমদের বেড়ে যায় তাহলে হিন্দু কালচার ক্ষতিগ্রস্ত হবে। সেটা যাই হোক, যাদের রাজনৈতিক এজেন্ডা যেটা থাকে সেটা তারা যদি সুযোগ পায়, তারা যদি বিজয়ী হয়, তারা আস্তে আস্তে সেটা ইমপ্লিমেন্টেশন করেন, এটাই খুব স্বাভাবিক এবং এটা তাদের আলোচনায় বিভিন্ন সময়ে তাদের দাবি ছিল, সেই দিকেই তারা যাচ্ছেন। আসলে ডেমোগ্রাফি যেটা গণতন্ত্রে যারা একটু বেশি ভোট পায়, দেখা গেল যে একটি দল 40% ভোট পেয়েছেন, আরেকটি দল হয়তো 60% ভোট পেয়েছেন, কিন্তু 40% লোকের মতামতের কোনো মূল্য দেওয়া হয় না। এইটাই হচ্ছে গণতন্ত্রের কিন্তু একটা বড় সমস্যা। পশ্চিমবঙ্গে যেমন বিজেপি এসছেন, কিন্তু সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসও কম ভোট পাননি, কিন্তু যারা বিজয়ী হয়েছেন তাদের মতামত, তাদের যে ধ্যান ধারণা, তাদের যে রাজনৈতিক এজেন্ডা তারা বাস্তবায়ন করেন। কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এটা না, আপনি বিজয়ী হয়েছেন কিন্তু আপনার এলাকায় বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, তাদের মতামত, তাদের আবেগ, তাদের অনুভূতিকে মর্যাদা দেওয়াও কিন্তু গণতন্ত্রের একটা বড় কাজ। আসলে আমরা গণতন্ত্রের যে ধারণা সেটাই কি গণতন্ত্র? আপনার ভূমিতে যদি সংখ্যালঘুরা থাকে, তারা যদি আপনাকে ভোট নাও দেয়, তারপরেও কিন্তু তাদের দায়িত্ব আপনার। কারণ হচ্ছে দেশের প্রতিটি মানুষের উন্নয়ন করা, কল্যাণ করা মানুষের দায়িত্ব। যদিও এই আইনগুলো করা হয়েছে কল্যাণের কথা চিন্তা করে, তাদের ভাষায়, যে এর ফলে মানুষের একটি ইউনিফাইড নেশন হবে, ভেদাভেদ থাকবে না, এগুলো ওনাদের যুক্তি। কিন্তু ব্যক্তিগত যে ধর্মীয় অনুভূতি সেটি তো ক্ষতিগ্রস্ত হবেই। এটা আসলে বড় ধরনের আলোচনায় আসতো না। বিশেষ করে আসামে কিন্তু অনেক ধর্মীয় মাদ্রাসাও বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে। তাতে অনেকের কাছে এটা স্পষ্ট যে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে আসলে উদ্দেশ্য করে এগুলো করা হচ্ছে। যেটা যাই হোক, এই যে ইউনিফাইড যে ল
বা ইউসিসি বলা হচ্ছে, ইউনিফাইড সিভিল কোড, এটির সুফল আমরা দেখতে চাই। আমরা চাই যে এর মাধ্যমে সত্যি সত্যি সমতার পরিবেশ সৃষ্টি হবে এবং এটাকে ভালো উদ্দেশ্য ব্যবহার করা যেতে পারে, এটিকে খারাপ উদ্দেশ্য ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে সত্যি সত্যি আসলে সকল সম্প্রদায়কে সমানভাবে দেখার যে একটা প্রচেষ্টা, সেটা যদি হয় তাহলে কিন্তু এটা ভালো দিক রয়েছে। আর যদি মনে করা হয় যে এর মাধ্যমে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাদেরকে টার্গেট করে করা হয়, সেটি কিন্তু কারোর জন্যই কল্যাণকর নয়। আমরা যেটা মনে করি যে আসলে গণতন্ত্রের যে স্পিরিট, মানবাধিকার, মূল কথা হচ্ছে মানবাধিকার। মানুষের মানবাধিকারটাই হচ্ছে আসল কথা। মানুষের জন্মগত কিছু অধিকার নিয়ে সে জন্মায়, তার বিশ্বাসের অধিকার, তার ধর্ম পালনের অধিকার, তার মতামত দেওয়ার অধিকার, এগুলোকে গুরুত্ব দিলে এই ধরনের আইন তেমন একটা ক্ষতিগ্রস্ত করবে না মানুষকে। কিন্তু যদি সেই বিষয়গুলোকে খেয়াল না করে একচেটিয়া একটি সম্প্রদায়কে যদি কোণঠাসা করার জন্য এগুলো করা হয়, সেটি হবে খুবই দুঃখজনক সকলের জন্যই। আমরা আশা করব যে যে যেখানেই থাকুক, ভারতবর্ষের মানুষ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সকলের কল্যাণ হোক এবং সংখ্যালঘু সম্প্রদায় এবং যারা বৃহত্তর জনগণ, দুয়ের মধ্যে একটা সম্প্রীতির পরিবেশ সব জায়গায় বজায় থাকুক, এটি আমাদের কাম্য। এবং আমরা এই আইনকে স্বাগত জানানোটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওই এলাকায় যারা রয়েছে তারা যাতে মাথা উঁচু করে সুন্দর করে বাঁচতে পারে, সেটি হলো বড় লক্ষ্য। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে বিজেপির কিছু কট্টরপন্থী যারা রয়েছেন তারা খুব বেশি এই ধরনের আইনের কথা বলেন এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়কে আসলে টার্গেট করে কথাও বলেন। তারা কিন্তু এই ধরনের আইনের কথা বেশি বলেন। এই কারণে উদ্বেগের বিষয় হলো যে এই আইনগুলো আসলে সত্যিই কি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করার জন্য তৈরি করা হচ্ছে কিনা। আসলে খুব বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই বা রকেট সায়েন্টিস্ট হওয়ারও দরকার নেই। কেন কি হচ্ছে এটা সবাই জানে, কিন্তু আমরা সাধারণ মানুষ আশা করব যে পৃথিবীর যে কোনো ধর্মীয় সম্প্রদায়, যে কোনো আরেকটি সম্প্রদায় দ্বারা যেন, যারা শক্তি আছে, যাদের সমর্থন হয়েছে, তারা যেন দুর্বলকে আঘাত না করে, এটি হচ্ছে বড় কথা।